Assalamu alaikum everyone. So we're going to get started with the academic panel. I'm so grateful that these amazing people have joined us today. There is a QR code, I think, that will be shared. And the students can directly ask live questions during the discussion itself. And we will curate it, and then we'll ask the panelists the questions as well. So just wanted to highlight that. And so with that in mind, I always like to start with, I know the MCs have really graciously introduced us, but I think sometimes self-introductions are better. So if we could just briefly introduce ourselves and then share one fun fact about us. Thank you, Dr. Ehsan. So I'm Dr. S.M. Taibul Haq. I'm an associate professor at BRAC University. My research area is mainly human-computer interaction and usable privacy and security. Fun fact about me, so I'll share a personal story. So when I got invited as a panel speaker, I was very excited, and I was kind of bragging to my wife, saying like, hey, I got invitation for the first ever Responsible AI Summit. And then she said, responsible AI. Okay, so little do they know like how responsible you are when I send you to the grocery, right? So like, and that's a lesson, right? So in addition to making like AI responsible, we got to be also responsible in our like family life, right? Especially like the male people like us, we got to be more responsible. Yeah, that's the fun fact. Thank you. Assalamu alaikum. আমি কাজী নূর আলম সিদ্দিকী MIST CSE ডিপার্টমেন্টে আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। মোটামুটি দীর্ঘ যাত্রায় একাডেমিয়াতে আছি। আমাদের বরেণ্য প্রফেসর আমাদের সামনে বসা আছেন, তো আমি যাদেরকে থেকে ইন্সপায়ার্ড হই। আমি ছোটোখাটো এআইতে কাজ করি, বিশেষ করে কাজেগুলো ব্যাপ্তি থাকে অপটিমাইজেশনে, কিছু NLPতে এই। আর যদিও ফান ফ্যাক্টের কথা বলা হয়েছে, আমাকে এটা আমার এন্ডোর্সমেন্ট না, আসলে আমার স্টুডেন্টস বলেন, আমার ফ্যামিলি মেম্বার্স বলেন, সবাই কিন্তু আমাকে এক কথায় নিরামিষ বলেই ডাকেন এবং ক্ষেত্র বিশেষে রোবটও বলে থাকেন। আমি টুকটাক কিছু পেছন থেকে আওয়ার্ড শুনতে পাই, বাট এনজয়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম নোভা। আমি আমার রিসার্চ এরিয়াটা ডক্টর তায়েবের সাথে মিলে যায়, কাজে আমি ওটাই কপি পেস্ট হিসেবে চালিয়ে দিচ্ছি। আর ফান ফ্যাক্ট হচ্ছে, আমি আসলে মিলিটারিদেরকে খুব ভয় পাই, তো অনেক সাহস করে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। So আমার একটা প্রশ্ন আছে। I think this is a question that, so by the way, just to give everyone some context, I really appreciate the MIST students. ওরা গত 2 সপ্তাহ ধরে একটা QR কোড দিয়ে কোয়েশ্চেন করেছে। আমরা ওইটা নিয়ে, তোমাদের কোয়েশ্চেন নিয়ে আমাদের প্রেপ মিটিং হয়েছে। This is how much we want to be student centered, and now we're coming back with your questions and our questions as well, and hopefully you can ask some live questions in the middle as well. So I'll kick it off. একটা পপুলার কোয়েশ্চেন ছিল যে অ্যাকাডেমিয়াতে বাংলাদেশে থেকে আমরা রেসপন্সিবল এআইতে কীভাবে ঢুকতে পারি, বা কী পাথওয়ে আছে যেখান দিয়ে আমরা রেসপন্সিবল এআইতে যেতে পারি। আচ্ছা, আমি অ্যাকাডেমিয়ার কনটেক্সটেই আমি অ্যান্সারটা আসলে দিতে পারি। সো বাংলাদেশের কনটেক্সটে অ্যাকাডেমিয়ার ইয়েতে আমরা যদি রেসপন্সিবল এআইতে যেতে চাই, তো এখানে আমি মনে করি ডক্টর নোভা আহমেদ এবং ডক্টর কাজী আমার সাথে একমত হবেন যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদের যে কমিউনিটি, সেটার সাথে আমাদের যে আরেকটা কমিউনিটি আছে, যে কমিউনিটি আমি মেনলি মনে করি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন কমিউনিটি, আমাদের আসলে দুই কমিউনিটি আসলে এটা নিয়ে কথা বলে, কিন্তু এটা নিয়ে আসলে একটা সিনথেসাইজ ডিসকাশনটা আসলে ওভাবে আসলে হয় না। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি রেসপন্সিবল এআই নিয়ে কথা বলতে চাই, আমাদের এই দুই কমিউনিটি সহ আরও যেসব কমিউনিটি আছে সবাইকে আসলে একই আমব্রেলার আন্ডারে আনতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি কোনো এথিক্স কোর্স আমাদের কারিকুলামে ইন্ট্রোডিউস করতে পারি, যেখান থেকে স্টুডেন্টরা আসলে এই রেসপন্সিবল এআই সহ আদার ইঞ্জিনিয়ারিং এথিক্স সম্পর্কে আসলে জানতে পারবে, আমার কাছে মনে হয় সেটাই শুরুতে একটা গ্রাউন্ড ওয়ার্ক হবে আর কি। আই থিঙ্ক ডেফিনেটলি দে উইল অ্যাড মোর। অ্যাবসলিউটলি, আমি আপনার সাথে এগ্রি করি। তবে আরেকটা জিনিস আমরা যেটা ফিল করি, শুধুমাত্র আমাদের দেশে না, আমাদের সম্মানিত অ্যাডভাইজার আমাদের সামনে আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি, বিশেষ করে এটা পুরো সাউথ এশিয়া বা পুরো এশিয়ার যদি আমি একটা সিনারিও যদি বলি, আমাদের ভেতরে ন্যাশনালি কোনো ডেটা ইকোসিস্টেমস কিন্তু আমরা এখনো গ্রো করতে পারিনি। যেমন একটা এক্সাম্পল আমি বলি, আমার কিছু স্টুডেন্ট যখন হেলথ কেয়ার এরিয়াগুলো ভিজিট করে, আসলে তারা কিন্তু একটু হতাশ হয়ে ফিরে আসে, কারণ যেই ডাটাগুলো তারা টার্গেট করে আসলে তাদের মডেল ডেভেলপ করছে বা অ্যালগোরিদমগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে, এটার কোনো ফরম্যাটেড ওয়ে আউট তারা সেই ভিজিট থেকে আসলে আউটকাম হিসেবে পায় না। আসলে এটার আলোচনা তো অনেক ব্যাপক, আমি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স এটাই হাইলাইট করলাম। আশা করি সবাই বুঝে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ, আমিও এগ্রি করি যে রেসপন্সিবল এআই যদি একাডেমিক জায়গা থেকে আমরা শুরু করতে চাই, আসলে মানে আমাদের রিসার্চ যেটা দেখেছে, আমরা দেখেছি কি আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি কিভাবে ডেটা ইউজ করে বা কিভাবে এআই ইউজ করে, এক একজন এক একভাবে চিন্তা করে। তার মানে আমরা একইভাবে ডেটাগুলো প্রসেস করা, তারপরে কার ডেটাটা ব্যবহার করছি, ডেটা ব্যবহার করার পর কি হবে, অনুমতি নেয়ার জন্য কোন জায়গায় যেতে হবে, অনুমতি নেওয়ার দরকার আছে কিনা, ডেটাটার মানে আরেকজনের ডেটার পারমিশন আমি কালেক্ট করেছি, এই ডেটাটা কি আমার নাকি ওই মানুষটার কনসেন্ট বারবারই আমার নিতে হবে। এই জায়গাগুলোতে আমাদের আসলে ক্লিয়ার গাইডলাইন এখনও দেশে তৈরি হয়নি। আমার মানে উপলেসনের টকের পর আমাদের জন্য আসলে, যদিও আমরা ইনফ্যান্সিতে আছি, আমাদের জন্য বিশাল সুযোগ, কারণ বাংলাদেশে আসলে বাংলাদেশের মতন এত মানুষ এবং এত ডাইভার্স ডেটা কোথাও নাই। আমার মনে হয় আমরা ওই জায়গায় লিড নিতে পারি যে ডেটাটা কিভাবে কিউরেট করব, ডেটাগুলো আমরা নিজেরা ব্যবহার করব, কিন্তু অন্যদের বেলাতে আমরা অনেক মানে দিলাম না কিংবা বিক্রি করলাম। মানে আমার মনে হয় এটা আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনা। তো ওই জায়গায় আসলে ডেটা কিউরেশন পলিসি ছাড়া শুধু এথিক্সটা বোধহয় হবে না। আমার মনে হয় এই দুটাই খুব কাছাকাছি যুক্ত। এই জায়গাগুলো নিয়ে মানে আশা করি আমরা অনেক ব্রেইনস্টর্ম করব এবং এটার সফল আউটকামও দেখব। আর স্টুডেন্টদের জন্য বলবো, আমরা রিসার্চ থেকে শুরু করেছি আমাদের ইউনিভার্সিটিগুলোতে, আমরা আসলে কোর্স হিসেবে শুরু করিনি। বড়রা যদি হেল্প করেন, আসলে কায়কোবাদ স্যারও আছেন, যেহেতু বড় বড় স্যার, আপনারা বললে হয়তো নতুন কোর্স অফার করাটা আরেকটু সহজ যদি করে দেয় তাহলে একটু সুবিধা হবে। দেশে আসলে নতুন জিনিস ইন্ট্রোডিউস করার একটা মানে জটিলতা আছে, সবাই আটকে উঠে, না কেউ নিবে না, এটা একটা ইলেকটিভ কোর্স। কিন্তু আমার মনে হয় এটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে যতদিন চিন্তা করব ততদিন আসলে আমরা দায়িত্বশীল এআই ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবো না। সরি, আমি একটু বেশি কথা বলে ফেললাম, ধন্যবাদ। No, I think that's Dr. Ahmed, I think it's a really good point, and I will add on to this, right? যে responsible AI এই ফিল্ডটা কিন্তু এমন না যে it was in AI, right? Like just to give you some history, এককালে এটাকে AI ethics বলা হতো, that was mostly in the academic environment. পরে Accenture এই টার্মটা কয়েন করলো রেসপন্সিবল এআই। এই রেসপন্সিবল এআইয়ের মানেটাই ছিল যে AI ethics in practice. So a lot of the times this discipline has come out of things in motion, things in practice. So এটা কিন্তু শুধু মানে সিএসসি স্টুডেন্টদের জন্য দ্যাটস নট দ্য কেস, এটা ট্রিপল ই স্টুডেন্টদের জন্য দ্যাটস নট দ্য কেস। যেটা ডক্টর হক বললেন যে এই ইঞ্জিনিয়ারিং এথিক্সের আমাদের যে কোর্সগুলি এখন আছে, আই থিঙ্ক এআইয়ের থ্রুতে আমরা যদি অ্যাড করতে পারি, আই থিঙ্ক দের ইজ এনাফ মেটেরিয়ালস যেখানে আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা স্টুডেন্ট বডি পাবো যারা এই টপিকের প্রতি ইন্ট্রোডিউসড হওয়ার পরে কিন্তু অনেক মেকানিজম আছে একটু হলেও রিসার্চের সাথে যোগদান করা। So I just want to add that point because I think it's a really important point to that. So the second question is really interesting. One of the students asked, how does a Bengal-centric or Bangla-centric definition of responsible AI look like from the perspective of academia? বাংলা সেন্ট্রিক এআই যখন আমরা বলি, আমাদের দেশের রিসার্চ পার্সপেক্টিভে খুব বড় মাত্রায় কাজ হয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। আমার মনে হয় এখানে আমাদের দেশের রিসার্চাররা খুব বড় লিডারশিপটা নিয়েছে। তো ওখানে খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে, কারণ বাংলা নিয়ে যখন আমরা কাজ করি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সব লাইব্রেরি তো ইংরেজিতে, কিন্তু আমরা যখন বাংলা ডেটা নিয়ে কাজ করি দেখি সেখানে ইংরেজির মধ্যে বাংলা শব্দ আছে, বাংলার মধ্যে ইংরেজি শব্দ আছে, আবার বাংলিশ আছে, আবার আঞ্চলিক ভাষা তো বাদই দিলাম। তো এই সব জায়গাগুলো নিয়ে বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু কাজ করার যেহেতু আমাদের ভাষাটাও খুব মানে প্রচণ্ড মানে আমার মনে হয় খুবই শক্তিশালী একটা ভাষা এবং খুবই দামি অনেক কন্টেন্ট আছে, আমার মনে হয় এখানে মানে কাজ করার খুব সুন্দর জায়গা এবং এখানে আমরা মানে কাজ করে ফুটে থাকার মতো জায়গাও আছে এবং অবদান রাখার মতো জায়গা আছে। কারণ আমাদের দেশের ইউজাররা কিন্তু বেশিরভাগ মানুষই, অনেক মানুষ দেখবেন টেকনোলজি ব্যবহার করছে, কিন্তু অনেক মানুষ আছে ইংরেজি কম পারেন, অনেক মানুষ আছে পড়াশোনা কম পারেন, অনেক মানুষ আছে বুঝেন কিন্তু হয়তো ইংরেজি বলতে পারবেন না। তো আমাদের এত বড় একটা কমিউনিটি, আবার অনেক মানুষ আছে দেশের বাইরে কাজ করছেন, ওনাদের অন্য ভাষার সাপোর্ট দরকার, হয়তো মিডল ইস্টে কাজ করছেন। কাজে আমাদের আসলে এই জায়গায় রিসার্চগুলা আমাদের মানুষকে সাহায্য করার মতন যদি আমরা করতে চাই, তাহলে আসলে
অসংখ্য জায়গা আছে। আর আরেকটা জায়গা নিয়ে আমি এখনও ওরকম কাজ দেখিনি, অন্য দেশে হয়েছে, কিন্তু ভয়েস বেসড, কারণ আমরা যে কথা বলি, আমরা অ্যানালিসিস করি, ভাষাটাকে লিখে তারপরে অ্যানালিসিস করি, কিন্তু আমাদের কথাগুলা যদি আমরা অ্যানালাইজ করি, ওইটা আমাদের ভাষার মানে লাইব্রেরিগুলো এখনও দুর্বল। তো ওই জায়গায় কাজ করার ইচ্ছাও আমি খুব রেখে দিয়েছি। আপনারা যারা এগুলা নিয়ে নাড়াচাড়া করতে চান, খুবই খুশি হব আমরা, মানে রাস্তা দেখিয়ে দিতে পারলে বা কিছু করতে পারলে। আর আমার মনে হয় এইটা একটা ভালো জায়গা। আর মেডিকেল সাইডে আরেকটা জায়গা, আমাদের অসুখগুলো একটু আমাদের মতনই, আমার সব কিছুই আমাদের দেশের যে কোনো সমস্যাই দেশীয় পার্সপেক্টিভে নিয়ে আসলে আসলে সেটাই বাংলা সেন্ট্রিক হয়ে যায়। কিন্তু একদম বাংলা শব্দটা বললে আসলে আমাদের দেশের অসুখগুলা যখন আমরা বলি, যখন বর্ণনা করি, ব্যথা ব্যথা লাগছে, চিন করছে, পিন করছে, এগুলা ঠিক আসলে মেডিকেল ডেফিনেশন না, কিন্তু মানুষ যখন বর্ণনা করে ওরা ঠিক এইভাবে বুঝিয়ে বলে। কাজে ওই জায়গায় ওখানেও ভাষা নিয়ে এবং বিজ্ঞান আর ভাষাটার একটু কাছাকাছি নিয়ে আসতে পারলে আমার মনে হয় মানে মানুষের আরেকটু কাছে নিয়ে যেতে পারবো আর কি। আর থার্ড যেটা আমি বলবো, যেটা নিয়ে আমি সবসময় কথা বলি, আমার একটু বদনাম আছে, আমি যে কোনো কাজেই জেন্ডার, মেয়েদের জায়গাটা ঠিক আছে কিনা ওটা নিয়ে একটু প্যান করি। তো আমার মনে হয় টেকনোলজি নিয়ে যখনই আমরা কথা বলি বাংলাদেশি সাইডে, তখন অ্যাবিউজটা চলে আসে। এবং মেয়েদের ক্ষেত্রে আপনারা মনে হয় দেখেছেন রিসেন্ট ইলেকশনকে ঘিরে মেয়েদেরকে প্রচুর পরিমাণে অনলাইনে অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট করা হয়েছে। যেমন করে টেকনোলজি দিয়ে খারাপ কাজ করা যায়, তেমন তো ভালো কাজও করা যায়। কাজে ওই জায়গাটাও আমার মনে হয় আমাদের কাজ করার অনেক জায়গা আছে, যে এত গালি দেয়, এত অন্যায় অবিচার হয়, ওই জায়গাটা আমার মনে হয় বাংলা সেন্ট্রিক এআই এখানে কাজ করা উচিত এবং মানে খুব জোরে সোরে কাজ করা উচিত। অনেক ধন্যবাদ। আমি প্রফেসর নৌভার সাথে সম্পূর্ণ একমত, তবে কিছু অ্যাড করতে চাই। আসলে যেহেতু বাংলা এবং আমাদের ভাষাগত ডাইভার্সিটি অনেক বেশি, এবং বিশেষ করে অঞ্চলভেদে তাদের ডায়ালেক্টস অনেক, তো এই ক্ষেত্রে আমার মনে হয় কালচারাল ইনস্টিটিউশনগুলোকে আরেকটু ইনক্লুসিভ হতে হবে। আমাদের বিশেষ করে যারা টেকনোলজিক্যাল একাডেমিয়া, বিশেষ করে হায়ার স্টাডিজে যারা আছেন, এই ইনস্টিটিউশনগুলো ক্রস প্ল্যাটফর্মে এভাবে কাজ না করলে আমার কাছে মনে হচ্ছে না এটার খুব বেশি অগ্রগতি আমরা নেক্সট 10 to 20 ইয়ার্স আমরা টার্গেট করতে পারবো। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব, যে এআই ইনডিউসড জব ডিসপ্লেসমেন্টের যে ফ্যাক্টরটা, তো আমরা একটা কাজ করছিলাম যেটা আমরা অতীতের দিকে আমরা তাকায় দেখার চেষ্টা করছিলাম, যে টেকনোলজি ব্রেকথ্রুতে কী ক্ষতিটা হয়েছিল। আমাদের নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে যখন ফার্স্ট কম্পিউটারাইজড হয়, একটা বড় সংখ্যক মানুষ তাদের জব লুজ করে, এবং আমরা খুঁজে আজ থেকে প্রায় এত বছর আগের মানুষগুলোকে যারা এখন বৃদ্ধ বের করে তাদের আমরা মানে স্টাডি করছিলাম, ইন্টারভিউ করছিলাম, দেখা গেছিলো কি তারা ডিস্কিলিংটা একভাবেই মানে ডিস্কিল করে আবার যে রিস্কিল করবে সেটা তারা আসলে করতে পারেন না, এবং তারা টোটালি জব মার্কেট থেকে পুরো ডিট্যাচড হয়ে গেছেন, এবং সাম অফ দেম ইভেন কমিটেড লাইক হরিফিক লাইক সুইসাইড পর্যন্ত আমাদের কাহিনী আমরা শুনছি। তো এটাকে যদি আমরা প্রজেক্ট করি যে এআই ইনডিউস জব ডিসপ্লেসমেন্ট কিন্তু ওই নিউজ পেপার ইন্ডাস্ট্রির চেয়ে কয়েক গুণ বেশি হবে, আমাদের এখানে কি সোশ্যাল সেফটি নেট কি আছে টু সাপোর্ট দোজ মার্জিনালাইজ পিপল হু আর ইভেনচুয়ালি গোনা লুজ দেয়ার জব, রাইট? সো এটা নিয়ে আসলে পলিসি লেভেল থেকে শুরু করে আমাদের আসলে এখন থেকেই ভাবা দরকার, কারণ ইটস এ ম্যাটার অফ ওয়েন, লাইক ইটস নট ইফ। আলটিমেটলি বহু মানুষ তাদের জব হারাবেন, সো তাদেরকে আমরা কীভাবে মানে মেইন স্ট্রিম ইয়েতে আমরা নিয়ে আসতে পারি, আই থিঙ্ক দ্যাটস অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। থ্যাংক ইউ। These are beautiful insights and I'm going to summarize them. So যেটা আমরা বুঝতে পারলাম যে বাংলা সেন্ট্রিক এআই, রাইট, ইট স্টার্টস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট, ভাষা থেকে। ডক্টর নোভা আহমেদ যে কথাটা বললেন, I really appreciated the point of like voice, because that doesn't require us to read, right? আমরা লো লিটারেসি যারা পড়তে পারেন না, the reason why TikTok is leading as a social media platform, because এটার জন্য তো পড়ালেখা জানা না, you need one interaction, just swipe up. That's the one movement you need. And that was the reason why it became the platform that it did. So I think আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারি, রাইট, আমাদের মেইন ইনফ্রাস্ট্রাকচারটা আর the roads and highways of digital space is our data sets, right? So আমরা যদি মানে শহর বানাতে হয় আমাদের তো আগে কানেক্ট করতে হবে. So I think having localized data sets are really, really important. So I just wanted to summarize all of our points. Then there is another interesting question a student asked. By the way, I'm going to mobile chat করছি না, I'm literally looking at the Mentimeter.
একটা কোয়েশ্চেন করলো যে যদি আমরা রেসপন্সিবল এআই কোর্স হিসাবে ইন্ট্রোডিউস করি এটার ক্যারিয়ার প্রসপেক্ট কী হতে পারে? এটা খুব ভালো একটা প্রশ্ন। আসলে রেসপন্সিবল এআই বলতে যেটা আউটকাম হিসেবে আসবে, আমরা তো প্রত্যেকটা কোর্সকে আউটকাম বেস হিসেবেই চিন্তা ভাবনা করি। একটা স্টুডেন্টের ভেতরে ইথিক্যাল কনসার্নটা গ্রো করবে। তারা যেটা জেনারেটিভ এআই হিসেবে যা জেনারেট করবে, তারা যে মডেল ডেভেলপ করার জন্য যে ডাটা সেটগুলো কালেক্ট করছে, আমি কেন করছি, কার কাছ থেকে নিচ্ছি, কোথায় যাচ্ছি, আমাদের জার্নিটা কত দূর, এই যে এতগুলো সামগ্রিক প্রশ্ন, এখানে এথিক্সটা কিন্তু আসলে মেইন ফ্যাক্টর। আমরা জেনারেটিভ এআই দিয়ে আমরা একটা মানুষের কিন্তু সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ফেলতে পারি। একটা গ্রুপ অফ অডিয়েন্সকে কিন্তু কমপ্লিটলি তার চিন্তা চেতনার জগৎ থেকে পুরো ডিস্ট্র্যাক্ট করে ফেলতে পারি। এখনকার জগৎ কিন্তু এভাবেই চলছে, অনেক ধরনের ন্যারেটিভ চলছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জন্যই আমি বলছি আসলে যে ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলো এগিয়ে আসতে হবে, আমাদেরকে আসলে ইনস্টিটিউশনালাইজ করতে হবে এআই প্র্যাকটিসটাকে। এবং দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের ভেতরে কিন্তু বড় একটি স্কোপ বা অপরচুনিটি দাঁড়াবে যে আমি ট্রান্সপারেন্টলি কতটুকু একটি বিজনেস মডেলকে আসলে বিজনেস পার্সপেক্টিভ হিসেবে তুলে ধরতে পারি, যেখানে ইনভেস্টর অ্যাট্রাক্টেড হবে। এবং এখনকার ইনভেস্টররা কিন্তু অনেক সচেতন। আমি একটা কথাবার্তা বলে ফেললাম আর সমাজে একটা ইম্প্যাক্ট, ছোটোখাটো ইম্প্যাক্ট দেখিয়ে এটাকে আমি যে ফাইন্যান্সিয়াল মডেল দাঁড় করালাম বা এটাকে আমি ক্যাপিটালাইজ করব, এই যুগটা কিন্তু এখন আর নেই। তার মানে ইনভেস্টররা চাচ্ছে যে আসলে হাউ ট্রান্সপারেন্টলি আমার এই প্রোডাক্টটা নেক্সট 10, 20 অথবা 30 ইয়ার্স পর্যন্ত সাস্টেইন করবে। এই যে সাস্টেইনেবিলিটি, এই চিন্তা কিন্তু আসবে অবশ্যই ইথিক্যাল এআই প্র্যাকটিস থেকে। আমার মনে হয় বেশ ভালো একটা অপরচুনিটি আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। সো উই হ্যাভ 13 minutes left in the panel. What we can do is either take more questions or go more people per question. Which one do you want? বেশি প্রশ্ন নাকি একই প্রশ্নে? Okay, so then let's do rapid fires. So one of the interesting questions is, আমরা কি can we adopt Western AI ethics without inheriting Western cultural biases? It's a beautiful question. Yeah, the answer is no, and that's more or less our life's work. Like those, আমরা যারা HCI এবং এ নিয়ে কাজ করি, আপনারা একটা টার্ম নিয়ে আসলে খুব ফ্যামিলিয়ার থাকেন, পোস্ট কলোনিয়ালিজম। সো এখানে আমাদের আলাপগুলোই আসলে সেটা যে আসলে আমাদের মানে টেকনোলজি ট্রান্সফার বলে যে কথাটা আছে, সেটা সব কিছুর সাথে সাথে আপনার টেকনোলজি যখন ডিজাইন করা হয় একটা ওয়েস্টার্ন অ্যাজাম্পশন দিয়ে ডিজাইন করা হয়, রাইট? সো একটা সিম্পল উদাহরণ যেমন সেলফোন, রাইট? ওয়েস্টে সেলফোন প্রত্যেকের একটা করে সেলফোন থাকে, বাট আমাদের দেশে সেলফোনগুলো কী হয়, মানুষ শেয়ার করে। এখন হয়তো একটু কমে গেছে বা এককালে হতো, এবং এটা নিয়ে আমার হয় নোভা মেমোরও অনেক কাজ আছে যে সো আমাদের দেশের কনটেক্সটে যেভাবে ফোনটা ইউজ হচ্ছে সেটা কিন্তু ওয়েস্টার্ন কনটেক্সটের তুলনায় ডিফারেন্ট, রাইট? সো এআই সিস্টেমও সেম। সো এখানে আমরা যে এথিক্সের কথা বলছি সেখানে আমাদের প্লুরালিজম অনেকটা অ্যাবসেন্ট। সো সেখানে হচ্ছে আমাদের local values, local norms, and that's a very important question, and summarize, that's our life's work. So that's what we have been trying to do. টেকনোলজিকে লোকালি কীভাবে কাস্টমাইজ করা যায় এবং লোকাল কনটেক্সট এবং লোকাল নর্মসকে কীভাবে রিফ্লেক্ট করা যায়। অ্যান্ড I really request Nova Apu just for this question to pitch in because আমি একটা এক্সাম্পল দেই। এটা শুধু বিদেশিরা যে আমাদেরকে কনসিডার করে না তা না, আমাদের দেশেও আমরা সবসময় সব ধরনের মানুষকে কনসিডার করি না। তো আমরা পুরো বাংলাদেশে একটা রিসার্চ করেছিলাম, যদিও এটা এআই রিলেটেড না, বাট এটার এক্সাম্পলটা হয়তো একটু মিলবে। যখন আমরা দেখছি যে সবাই কিন্তু বিকাশ বা নানান ধরনের টাকা পয়সা রিলেটেড অ্যাপগুলো ইউজ করছে, তখন একজন মানে কম পড়ালেখা করা মহিলা যিনি আসলে বিকাশ ইউজ করে এবং নানান রকম অ্যাপ ইউজ করে, উনি বলছে আমি সবই বুঝি, ফোনের ছবি টবি যা আছে সবই আমি দেখে বুঝি, পড়তে না পারলেও আমি ব্যবহার করি, কিন্তু শুধু বুঝি না, গান শোনার জায়গায় কেন একটা ডালের চামচের ছবি রাখছে ওরা। সো দ্য মিউজিক্যাল নোট যেটা, যে লম্বা নিচে একটা গোল্লা দেওয়া, ওইটাকে ওনার কাছে ডালের চামচ মনে হচ্ছে। এবং আমার কাছেও তো লাগলো, এই যে বাংলাদেশে এত আমরা কিছু ডিজাইন করি, গানের সাথে তো আমাদের বাঙালি কত বাদ্যযন্ত্র আছে। আমার তো আসলে বিদেশি নোটটা, ওই যে পোস্ট কলোনিয়ালিজম নিয়ে আমরা কথা বলছি, আমরাও কিন্তু আমাদের সবগুলো মানুষের কথা চিন্তা করি না। আবার একটা খুব বিখ্যাত রিসার্চ আছে ইন্ডিয়াতে করা, প্রফেসর নেহা কুমারের মনে হয় নাকি নিথিয়া সাম্বাজিভান, আমি ভুলে গেছি, আমি পরে খুঁজে পেপারটা আপনাদের সাথে শেয়ার করে দিব। ওখানে মানুষজন বলছে
ওরা আসলে এআইকে বেশি বিশ্বাস করে, কারণ ওনাদের মনে হয়েছে, গরিব মানুষদের মনে হয়েছে বড় লোকরা যদি ওদের ডিসিশন নেয় ওরা বায়াসড হবে, কিন্তু একটা মেশিন তো বায়াসড না, মেশিন একদম ঠিক ডিসিশন নেবে। অথচ ওনারা জানে না যে মেশিনটা কিন্তু ওই ডেটাগুলো নিয়েই কাজ করছে। কাজেই মানে এখানে আসলে যেখানে আসলে পুরা পৃথিবী নন এথিক্সের দিকে যাচ্ছে, যেটা আগের কোয়েশ্চেনের সাথে রিলেটেড, সেইখানে প্রচণ্ড এথিক্যাল হওয়া, যেখানে দেশপ্রেম ছাড়াও চলে সেখানে দেশপ্রেমিক হওয়া, যেখানে আমাদেরকে নিয়ে কেউ চিন্তা করে না, জোর করে আমাদের কথা চিন্তা করা ছাড়া আসলে আমাদের উপায় নাই। আমার মনে হয় ওইটাই আমাদের আসলে টার্নিং পয়েন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি এটার সাথে আগের পয়েন্টটা কানেক্ট করি, রাইট, যে আমাদের কিন্তু যে ডেটা সেটের ইনফ্রাস্ট্রাকচারটা বানাতে হবে, রাইট? কারণ আমরা ওয়েস্টার্ন বায়াসটা তো আসছে, কারণ ওরা অলরেডি ডেটা সেট বানিয়ে ফেলেছে এবং আমরা ওটা ডাউনলোড করে করে ইউজ করছি। And I think it's really important to understand that the product is never free. You are the product, right? So ওরা যখন ডেটা সেটের পর ডেটা সেট বানিয়ে আপলোড করে রেখে দিয়েছে যাতে you can download it with the press of one button, right? That means to get to our plurality, right? আমাদের ওই ডেটা সেটগুলি বানাতে হবে যাতে আমরাও এক ক্লিক করে ডাউনলোড করতে পারি, right? So that it's not hidden behind some governmental barriers, right? So that's an important one. So we have 7 minutes left, so I'll take the next question. So this one is interesting. Given the layered nature of AI development and deployment, how can we ensure that accountability is fairly assigned when AI causes harm in industrial environments? So basically probably more of a question around like ecosystem, environmental effects. So যেহেতু মানে রেসপন্সিবিলিটিগুলি খুবই ফ্র্যাকচার্ড, কারণ ডেটা সেট একজন বানাচ্ছে, কম্পিউটার দিয়ে আরেকজন ট্রেন করছে, একজন ডিপ্লয় করছে. What do we think about, like, how can we figure out that accountability piece in terms of like where should accountability lie? Maybe that's the question. Yeah, that's like a deep question, না? কার দোষ হবে, কার রেসপন্সিবিলিটি হবে, অ্যাকাউন্টেবিলিটিটা কার হবে? আমার মনে হয় প্রত্যেক লেয়ারে প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি আছে। প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ডেটা সেটের, প্রত্যেকটা ইউজারের ওই জায়গাগুলো আমরা গুছিয়ে তৈরি করিনি দেখেই পিপল ক্যান গেট অ্যাওয়ে উইথ দিস। একটা খারাপ মানে পর্নোগ্রাফি ডেটা দিয়ে ট্রেন্ড করা ডেটা সেট নিয়ে আমরা কাজ করি, আমরা ওটা নিয়ে কাজ করতে অস্বীকার করি না। আমরা তো সবাই মিলে যদি বলতাম যে না এটা নিয়ে আমরা কাজ করব না, কোনো ইন্ডাস্ট্রির উপায় নাই আসলে এটা আমাদেরকে ফিড করার, কিন্তু আমরাও আসলে এগুলা ইগনোর করি। কাজে লেয়ারে লেয়ারে এমনকি ইউজার হিসেবেও প্যাসিভ হওয়ার কোনো উপায় নেই আসলে। আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় আমাদের রেসপন্সিবিলিটি আছে। আর আরেকটা খুব ভালো কোয়েশ্চেন আসলো যে এনভায়রনমেন্টাল ইস্যু যেটা আসলো, যে আমরা যে এত এআই মডেল ইউজ করছি এবং সেটার যে বিশাল মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে। লাইক মানে আমি সিস্টেমসের পিএইচডি, কাজেই আমাদের কাজ ছিল আসলে অপটিমাইজেশন, যে কত কম জিনিসপত্র ব্যবহার করে আমরা জিনিসগুলোকে কাজ করাতে পারি। আর মানে 0.001% অ্যাকুরেসি বাড়ানোর জন্য যে লুপের পর লুপ চালাতে থাকে, আমি বলতেছি যে মানে সাংঘাতিক অবস্থা, যে কী লেভেলের যে কম্পিটিশন হচ্ছে। তো ওই জায়গাগুলো আসলে বড় লোকরা চিন্তা করবে না, বড় লোকরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে খাওয়া নষ্ট করে। মানে জিনিসগুলো সেভ করার কথা সবসময় গরিব মানুষ চিন্তা করে, ওরা কিন্তু চিন্তা করে কেমন করে আমি এটা নিয়ে একটু বেশি সময় ধরে খাওয়াগুলো ম্যানেজ করব। কাজেই আমার মনে হয় এই রেসপন্সিবিলিটির জায়গাটার লিড নেওয়াটা কিন্তু আমাদের জন্য সহজ, কারণ আমরা চিন্তাই করি ওভাবে। এবং আমরা কিন্তু মানে অ্যাজ আ কমিউনিটি আমরা হিউম্যান সেন্টার্ড। মানে কোভিডের সময়ও দেখেছি যে মানে পাশের বাসার মানুষটার খবর না নিয়ে আরেকজন থাকেনি, আমরা খারাপ সময়ও সারভাইভ করতে পারি মানে একজন আরেকজনের পাশে থেকে। তো আমার মনে হয় যে এটা খুবই ভালো কোয়েশ্চেন। আর এটা আরও দেখাচ্ছে কি যে উই হ্যাভ রেসপন্সিবল স্টুডেন্টস হিয়ার হু আর আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স। তো আমি খুবই প্রাউড এবং আশা করি আপনারা ব্রেইন স্টর্মিং করতে থাকবেন। থ্যাংক ইউ। So next question, I'm really proud of the students, I will say this, I'm very impressed by the quality of questions that are coming up. So given the human values and ethics differ across societies, how might we define a common standard for responsible AI? And I mean, take a critical take there. Should we even define a common standard for responsible AI? আমি শুরু করি, আমি যেহেতু বেশি কথা বলার মুডেই আছি। আমার মনে হয় কমন স্ট্যান্ডার্ড করার
প্রশ্নটাতে বারবার মানে ওই কমন স্ট্যান্ডার্ড করার জন্যই আমরা অনেক মানুষকে লুজ করি, কারণ সবার জন্য কখনো একই ডিজাইন হবে না। যেই মানুষটার কোনো ডিসেবিলিটি আছে, যেই মানুষটার চোখে কম দেখছে, হাঁটতে পারছে না, যেই মানুষটার চিন্তা করার ডিসেবিলিটি আছে, যেই মহিলাটা ঘরে বসে কাজ করছেন, ওনার টেকনোলজি শেখার সময় অনেক কম, যেই মানুষটা একটু কম পড়াশোনা জানে, যেই মানুষের টাকা কম, তাদের সবার জন্য একই জিনিস কাজ করবে না। যেই মানুষটা আসলে সবচেয়ে টেকনোলজি থেকে দূরে, উনার টেকনোলজিটা সবচেয়ে বেশি দরকার, উনার জন্য সবচেয়ে সহানুভূতিশীল ডিজাইনটা দরকার, কিন্তু ডিজাইনটা করা হয় সবচেয়ে প্রিভিলেজড মানুষটার জন্য। হ্যাঁ, এই জায়গাটা উল্টানোর সময় আসলে আমার মনে হয় আমাদের এসে গেছে, এবং একই সমাধান সবার জন্য হবে না, এবং একই সমাধান করার তো দরকারও নাই, এবং ওইভাবে অনেকগুলো সমাধান করতে পেরে তারপরে হয়তো আমরা আরেকটু ইউনিফাই করতে পারি। কিন্তু যেই ইন্ডিজিনিয়াস পার্সনটার মানে ইন্টারনেটই একটা সমস্যা, তারপরে ভাষাগত ওনার হয়তো লিমিটেশন আছে, ওনার জন্য যেই ডিজাইনটা আমার করতে হবে সেইটা তো ঠিক আসলে আমার ডিজাইনের মতন হওয়া উচিতও না, বা আমার কথা শুনে আমি যদি ভাবি উনি আমার মতন করে ব্যবহার করবে, এই চিন্তাটাই তো আমাদের একটা সংকীর্ণতা। আমার মনে হয় এই জায়গাটাতে নিয়েই আমরা একটু কাজ করি। স্যার একটু বলেন প্লিজ। আমি জাস্ট একটা জিনিস বলবো যে টেকনোলজির একটা বড় সমস্যা হচ্ছে কি, টেকনোলজি অ্যাম্প্লিফাইজ দ্য এক্সিস্টিং ইনইকুয়ালিটি। মানে আমাদের ধরেন চিন্তা করেন একজন গুলশানে বাসা, খুব তার সোশ্যাল ক্যাপিটাল মানুষের অনেক বেশি, তাকে আপনি ইন্টারনেট কানেকশন দিলেন, আরেকজন হয়তো খুবই দরিদ্র একজন মানুষ যিনি অশিক্ষিত, তাকেও ইন্টারনেট কানেকশন দিলেন। তো যে আর কি সোশ্যাল ক্যাপিটাল ভালো, যার অবস্থা ভালো, উনি কিন্তু ওই ইন্টারনেট কানেকশন দিয়ে উনার এক্সিস্টিং অবস্থাকে আরও অ্যাম্প্লিফাই করতে পারবে, রাইট? আর যিনি গরিব তাকে কিন্তু ইন্টারনেট কানেকশন দিয়ে দিলেও তার অবস্থার কিন্তু খুব একটা উন্নতি আমরা কিন্তু করতে পারছি না, রাইট? সো এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে টেকনোলজি উন্নতি হওয়া মানেই সোসাইটি ইকুইটেবলি যে উন্নতি হচ্ছে তা না। সো আমাদের কিন্তু ওই যে ডক্টর এহসানও যেটা বললেন আর কি, আমাদের কিন্তু আমাদের ফ্লোরটাকে আসলে আমাদের রেইজ করতে হবে আসলে, এবং স্পেশাল অ্যাটেনশন টু দ্য মার্জিনালাইজ কমিউনিটিস, যেটা ডক্টর আহমেদও বললেন আর কি। সো আই থিঙ্ক উই শুড রিয়েলি ফোকাস অন দ্যাট। থ্যাংক ইউ। স্যার তো এগ্রিকালচার নিয়ে কাজ করেন, আপনার কিছু এক্সাম্পল যদি দিতেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু জিনিস আমি আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমি এই প্রবলেমটা ফেস করেছি। যেমন কিছু জিওলজিক্যাল কাজ করার সময় কিছু এজেন্সির নাম না বলি, তো আমি ওনাদেরকে ডাটা সেট সম্পর্কে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই ডাটা সেটটা আপনারা কালেক্ট করেছি কীভাবে কালেক্ট করেছেন? আপনার তো আমি গত 30 বছরে ডাটা সেট দেখতে পাচ্ছি। তো উনি বললেন আমরা 30 বছরে ডাটা সেট দিয়েছি, কয়েকজন লোক গিয়েছে। তো আপনার ফ্রিকোয়েন্সিটা কী ছিল? প্রতিদিন 5 বার। তো আমি তো দেখতে পাচ্ছি আপনাদের এখানে প্রতিটা সবগুলোই ফিল আপ করা আছে পয়েন্ট টু পয়েন্ট, মানে আপনি আমাকে কনফার্ম করছেন যে এটা মানে ইউ হ্যাভ কালেক্টেড ইন প্রসিডিউরাল ওয়ে। উনি বলছেন না, আসলে হয়তো বা দিনে একবার যাচ্ছে, তারপরে হয়তো বা প্রতিদিন তো যাওয়া সম্ভব না, 2 দিন বা 3 দিন পর পর হয়তো বা যাচ্ছে। তো বাকি স্লটগুলো আমরা মিলিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে প্রবলেম। আসলে শুরুতে আমি একটা টার্ম বলেছিলাম যে আই এম সরি যে খুব বেশি নেগেটিভ কথা বলে ফেলেছি। আসলে ডাটা ইকোসিস্টেমসটা খুব বেশি প্রয়োজন। আমরা ডাটাটা প্রিজার্ভ করব আমাদের জন্য, এই জন্য প্রত্যেকটা ইনস্টিটিউটকে আসলে এগিয়ে আসতে হবে। কেন? একাডেমিয়াকে সাপোর্ট করার জন্য। এখন আমরা কি করছি? একাডেমিয়া আমরা নিজেরাই কিন্তু নিজের একটা প্রবলেম ফর্মুলেট করছি, চিন্তাভাবনা করছি, এটাকেই আমরা বেস্ট সলিউশন দেওয়ার ট্রাই করছি। হয়তো অনেক ক্ষেত্রে এটা ফেল করছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাস্তবতার কিছুটা দূর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন আমরা অ্যাকিউরেট ডাটা, রেসপন্সিবল ডাটা, আমি শুধুমাত্র রেসপন্সিবল এআই বলবো না, যদিও এটা পার্ট অফ ইট, কিন্তু ডাটা সেট যে কালেকশন প্রসিডিউরটা, এটা আমাদের জন্য, এটা মেডিকেল সেক্টর হতে পারে, এগ্রিকালচার থেকে হতে পারে, এটা সিম্পল একটা ফার্মার থেকে যেই একদম লোকাল এন্ডে ডাটাগুলো গভর্নমেন্ট এজেন্সির লোকজন কালেক্ট করছেন, এটাকে অ্যাটলিস্ট এমনভাবে কালেক্ট করা যাতে যে কোনো একজন স্টুডেন্ট গিয়ে তার কাছ থেকে ডাটাটা সে ইউজ করতে পারে। দ্যাটস ইট। আমার মনে হয় এখানে অনেকগুলো সমাধান আমাদেরকে দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ। So with that, আমি wrap up করবো কারণ we are out of time, but I'll summarize this session real quick. আমার মনে হয় one of the things that have been brought up is that traditional machine learning এ আমার মনে হয় না আমাদের ওই কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার আছে যে আমরা হয়তো একটা জর্জিয়া টেক বা একটা এমআইটির সাথে কম্পিট করবো, লেট অ্যালোন দ্য কোম্পানিজদের সাথে প্রশ্নই আছে না। কিন্তু রেসপন্সিবল এআইতে কিন্তু ইফ ইউ ক্যান অ্যাস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স ইউ ক্যান গেট আ লট অফ গুড অ্যান্সার্স, রাইট? ওটা তো আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম তখন হয় না, রাইট? সো আই থিঙ্ক ইন আ
রিয়েলি ইন্টারেস্টিং ওয়ে আমরা যদি বাংলাদেশে বসে বাংলাদেশের প্রবলেমগুলি ভালোভাবে বুঝে এটার ভালো প্রশ্নগুলি করতে পারি, আমার মনে হয় আমরা অনেক আইডিয়াগুলি এখানেই এক্সিকিউট করে উই ক্যান রিচ আ রিসার্চ এক্সেলেন্স দ্যাট ইজ পাবলিশেবল। অন্য জায়গাতে আই ডোন্ট হ্যাভ দ্য কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার টু কম্পিট উইথ দি আদার্স অ্যান্ড রিচ দ্য লেভেল অফ বেঞ্চমার্ক, তাই না? সো দ্যাটস ওয়াই কিপ অন সেইং ইফ উই রেজ দ্য ফ্লোর, ওরা তো সিলিং নিয়ে বসে আছে, আই থিঙ্ক দের ইজ আ লট অফ প্রবলেমস দ্যাট আর অন দ্য ফ্লোর that we are not targeting, right? Both of you have worked in ICTD, right? That is actually a ripe area right now to reinvestigate with AI and see what is going on. So with that, thank you to the amazing panelists, thank you to the amazing audience, thank you so much.